হাই। ওকে। আজকে আমি একটা খুব সুন্দর ট্রিক্স বলছি, তোমরা একটু রিয়ালাইজ করার চেষ্টা করো। আচ্ছা, তোমাদের অনেকের কিছু ফর্মুলা মনে থাকে না। ক্লাস টেনে তোমরা ফলো করেছো, কিছু ফর্মুলা তোমাদের মনে থাকতে চায় না। সত্যি আমাকে একটা সিম্পল প্রশ্ন উত্তর দাও, তোমাদের বাবা মায়ের মুখটা তোমরা কি ভুলে কি যাও? ভুলো না তো? কেন বলো তো? প্রতিদিন দেখো, ঘন্টার মধ্যে দেখতে থাকো, সারাদিনে মিনিমাম 10-12 বার। দূরে থাকলেও, হোস্টেল লাইফে থাকলেও তোমরা সারাদিন মায়েদের বাবার মুখ, মায়ের মুখটা মনে করো, অথবা বাড়ি থাকলে দেখতেই পাও। তাহলে সিম্পল ট্রিক্সটা হচ্ছে, একটা জিনিস বারবার চিন্তা করো। একটা জিনিস নিয়ে তুমি বারবার যত ভাববে, সে তো মাথার মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারলে? তো এই বয়সে অনেকেরই অনেককে ভালো লেগে যাচ্ছে, তাহলে বুঝতে পারবে যে তুমি ওকে নিয়ে বারবার ভাবছো, তার জন্য তোমার মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। সিম্পল। তোমরা পিরিয়ডিক টেবিলটাকে বারবার ভাবো, পিরিয়ডিক টেবিলে তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। তো আমরা কি বলেছি, এই যে ফার্স্ট দুটো গ্রুপ, অ্যালকালি মেটাল এবং অ্যালকালি আর্থ মেটাল, এদেরকে এস ব্লক বলবো। বোরন, কার্বন, নাইট্রোজেনটাকে নিক্টোজেন, অক্সিজেনকে চালকোজেন, ফ্লোরিনকে হ্যালোজেন এবং নোবেল গ্যাস, এই ছটা গ্রুপকে বলবো পি ব্লক। মাঝখানে আছে ডি ব্লক। রিমাইন্ড করে দিলাম পিরিয়ডিক টেবিলটা একবার। এবং আমরা আগের দিন পড়ছিলাম স্লিটিং এফেক্ট এবং জেড এফেক্টিভ। জেড এফেক্টিভ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অ্যান্ড স্লিটিং এফেক্ট। তাহলে কি করে একজনকে মাথা থেকে বের করবে? ভাবনা বন্ধ করে দাও। এটাকে বলা হয় খারাপ জিনিসগুলোকে ভেবো না, ভালো জিনিসগুলোকে ভাবো। তোমার যদি ভালো, তাহলে ভাবো। ঠিক আছে, ছাড়ো, আমরা শুরু করি কেমিস্ট্রি। তো দুটো লাইন তোমরা ভালো সবসময় মাথায় রাখবে। কেমিস্ট্রিতে এই দুটো লাইন, বিশেষ করে পিরিয়ডিক টেবিল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেওয়ার জন্য এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। অ্যাট্রাকশন ডিক্রিজ উইথ অ্যাডিশন অফ ইনার ইলেকট্রন। চলো একটু বোঝা যাক প্র্যাকটিক্যালি। ধরো আমি পড়াচ্ছি, আমার সামনের বেঞ্চে দুজন স্টুডেন্ট, খুব ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বসে আছে। তারপরে বেঞ্চে আরো কিছুজন বসে আছে। টোটাল ধরো আমাদের 7জন স্টুডেন্ট ছিল, 7জন ভাবে বসে আছে। তো আমি কি বলছি, অ্যাট্রাকশন ডিক্রিজ উইথ অ্যাডিশন অফ ইনার সেল। এরপর আমি 7জন থেকে 8জন হলো আমার টিউশনে টোটাল 8জন ভর্তি হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো, প্রথম বেঞ্চে দুজন ছিল, জায়গা প্রথম সেলে দুজন থাকার জায়গা সব ম্যাক্সিমাম, তো দুজন ভরে গেছে। তারপরে 8জন, সরি, তারপরে 6জন, তিন তিন 6জন হয়ে গেছে ভরে গেছে। তাহলে সেকেন্ড সেলে ফিল, সেকেন্ড সেলে 8জন থাকতে পারে। তাহলে টোটাল আমার 10জন স্টুডেন্ট হলো। টোটাল 8জন থাকে, তো ধরানোর মধ্যে আরো দুজন এখানে আছে। তো এরপরে আমি কি করছি, আরো 11 নম্বর একজন স্টুডেন্ট চলে এলো। তাহলে এটা 1s, মানে ফার্স্ট সেল 1s, এটা যে 2s2p, এখানে 2s2p, n=2 সেল, n=1 সেল। এরপর n=3। আমার কাছে আইএম স্টুডেন্ট পড়তে হলে সে তাকে বসাতে হবে কোথায়? বাইরে বসাতে হবে, পেছনের বেঞ্চিতে বসাতে হবে। তো থার্ড সেলে বসাতে হবে, মানে ফার্স্ট সেলে দুজন, তারপর সেকেন্ড সেলে 8জন, তারপর থার্ড সেলে 11 নম্বর স্টুডেন্ট এসে থার্ড সেলে ঢুকেছে। অ্যাট্রাকশন ডিক্রিজ উইথ অ্যাডিশন অফ ইনার সেল। বা সত্যি ব্যাপার, আমার কাছে তো স্টুডেন্ট সংখ্যা বাড়বে, আমি সবাইকে সময় দিতে পারবো না। তো কাছে যে থাকবে তাকে আমি জিজ্ঞেস করবো, আচ্ছা বুঝতে পেরেছিস, আর দেখতে পেরেছিস? তারপরে আমি সেকেন্ড বেঞ্চের ছেলেকে জিজ্ঞেস করবো, আচ্ছা দেখতে পেরেছিস, বুঝতে পেরেছিস? কিন্তু আমি সেই ছেলেটাকে কিন্তু অনেক সময় এড়িয়ে যাবো বা ভুলে যাবো, যে আচ্ছা তুইও বুঝতে পেরে গেছিস, ঠিক আছে। তাহলে কি বুঝলাম? অ্যাট্রাকশন ডিক্রিজ উইথ অ্যাডিশন অফ ইনার সেল। তো তুমি যখনই হাইড্রোজেন থেকে লিথিয়াম, লিথিয়াম থেকে সোডিয়াম, সোডিয়াম থেকে পটাশিয়াম, যত নিচের দিকে নামবে তত কি দেখতে হবে তুমি? n=1 সেলে শুরু করেছিলাম, তারপর n=2, n=3, n=4, 5, 6, 7। তো যত নিচের দিকে নামবো তত সেল বাড়ছে, সেল অ্যাডিশন হলে তার মধ্যে ইলেকট্রন ঢুকতেছে। এবার নিচে জায়গায় যত আমি উপর থেকে নিচে নামবো, অ্যাট্রাকশন ডিক্রিজ হবে, অ্যাট্রাকশন ডিক্রিজ হবে। এবারে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যদি অ্যাট্রাকশন ডিক্রিজ হয়, তাহলে কি হবে? নিউক্লিয়াস আর ইলেকট্রন যে কাছের দিকে টানবে না, তাহলে ইলেকট্রন দূরে দূরে থাকবে, তাহলে সাইজ বাড়বে। অ্যাট্রাকশন যদি কমে যায়,
তাহলে সাইজ বাড়বে, কারণ ইলেকট্রন কত শক্ত করে টানবে না, যত জোরে টানবে না তার জন্য সাইজ বাড়বে। বুঝতে পারলাম। আরেকটা জিনিস কি শিখেছিলাম, তো এটাকে আমরা কি বলছিলাম, এই ঘটনাটাকে বলছিলাম সিলিং এফেক্ট। ইনার সেলের যে ইলেকট্রনগুলো তা কি করবে, আবরণের মাধ্যমে বাইরের ইলেকট্রনটাকে ঢেকে দেবে, তার জন্য এটাকে বলা হচ্ছিলাম সিল্ডিং এফেক্ট। যত নিচের দিকে নামবো তত সিল্ডিং এফেক্ট বাড়বে, ইনক্রিজ করবে, এটা লিখে রাখো, বুঝালাম। তো সিলিং এফেক্টটা কি, রিডাকশন অফ নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জের সাথে ইলেকট্রন নেগেটিভ চার্জ, সেখানে তাহলে ইন্টারাকশন, মানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে সেখানে সবসময় ইন্টারাকশন হবে, মানে অ্যাট্রাকশন হবে, আকর্ষণ থাকবে। কিন্তু ভিতরে ইলেকট্রনগুলো কি করছে, আবরণের মাধ্যমে ঢেকে দিচ্ছে, তার জন্য ওই অ্যাট্রাকশনটা কমে দিচ্ছে। অ্যাট্রাকশন যখনই কমে যাবে তখন সাইজ বেড়ে যাবে। তো উপর থেকে যখন নিচে নামবো সাইজ বাড়বে। কেন বাড়বে, স্লিডিং ইনক্রিজ হচ্ছে। আর আমরা কি বলেছিলাম, জেড এফেক্টিভ ইকালস টু জেড মাইনাস সিগমা, আর জেড মাইনাস তুমি বলতে পারো স্লিডিং। তো যত নিচের দিকে নামবো তত কি হবে, স্লিডিং বাড়বে, তাহলে জেড এফেক্টিভ কমবে। আর জেড এফেক্টিভ যত কম হবে আকর্ষণ কম হবে, তাহলে জেড এফেক্টিভ কমছে মানে আকর্ষণ কম হবে, আকর্ষণ কম হলে সাইজ বেড়ে যাবে। সিম্পল ভাবে বুঝতে পারলাম নাকি পারলাম না এই জায়গাটা। ক্লাসে যত স্টুডেন্ট সংখ্যা বেশি হবে তত স্টুডেন্টকে জায়গা দেওয়ার জন্য আমাকে বেঞ্চ, পিছনের বেঞ্চ, তারপরে পিছনের বেঞ্চ, পিছনের বেঞ্চ বেঞ্চ বাড়াতে হবে। যত বেশি সংখ্যক স্টুডেন্ট হবে তত বেশি ক্লাসরুমটা তো বড় করতেই হবে। তো সেই রকম যত নিচের দিকে নামবো ইলেকট্রন বাড়ছে, সেল বাড়ছে, সাইজ বাড়বে। উপর থেকে নিচে নামলে সাইজ বাড়বে। কেন বাড়বে, আকর্ষণ, জেড এফেক্টিভ কমছে, আকর্ষণ কমছে, সাইজ বেশি হবে। জেড এফেক্টিভ কেন কমছে, কেমিস্ট্রির মধ্যে ঢুকছে এখন আমি। আকর্ষণ কমছে কেন না, জেড এফেক্টিভ কমছে। জেড এফেক্টিভ কেন কমছে, কারণ সিডিং বেশি, সিডিং বেশি হওয়ার জন্য সিগমার ভ্যালু বেশি, তার জন্য আবরণী এফেক্টটা বেশি ক্রিয়াশীল বলেই এখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কমে যাচ্ছে, আকর্ষণ কমে যাচ্ছে, তখন সাইজ বেড়ে যাচ্ছে। এই ফার্স্ট লাইনটা আমি বুঝলাম, পাই লাইনটা বোঝার সাথে সাথে আমি বুঝে ফেললাম নিচের দিকে সাইজ বাড়বে। ক্লাসরুমের স্টুডেন্ট সংখ্যা বাড়লে ক্লাসরুমের সাইজও বাড়বে। এবার কি সেকেন্ড লাইনটা ভালো করে বোঝার চেষ্টা করো, ইলেকট্রন ইন দ্য সেম সেল সিল্ড ভেরি পোরলি। ইলেকট্রনগুলো যদি সেম সেলে থাকে তাহলে তারা একে অপরকে সেল খুবই খারাপ ভাবে করবে, মানে সেল করবে না, আবরণ দেবে না তাদেরকে। কেন দেবে না সেটা বোঝার চেষ্টা করি। সেম সেল, আচ্ছা ধরো আমার কাছে প্রথমে 3জন স্টুডেন্ট, তো প্রথম বেঞ্চে তো আমি দুজনকে বসাতে পারবো, কারণ ফার্স্ট সেলে দুটো ইলেকট্রন থাকতে পারে। n equals to 1 হলে কেন 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকবে, তাহলে দুটো মাত্র ইলেকট্রন থাকবে। তাহলে প্রথম বেঞ্চে আমি দুজনকে বসে দিয়েছি, কেমিস্ট্রির মধ্যে তো চলছে। তারপরে সেলে আমার 3জন স্টুডেন্ট আছে, আমার কাছে টোটাল 3জন স্টুডেন্ট আছে, বুঝতে পারলে। তো প্রথমে দুজন স্টুডেন্ট স্যালারি দিচ্ছিল, এখন 3জন স্টুডেন্ট স্যালারি দিচ্ছে, তাহলে +3 হয়ে গেল, আমার স্যালারি বাড়ছে, মানে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাড়লো। এবার দুজন স্টুডেন্ট যেহেতু কাছে আছে তাদের সাথে বেশি ইন্টারাকশন হবে, তো ওই স্টুডেন্টটা ধরো একটা অ্যামাউন্টের, এখন আমি ওকে মানে একটা দায়িত্ব আমি ওর প্রতি দেখাচ্ছিলাম, বা একটা গাইডেন্স ওকে আমি দিচ্ছিলাম। এবারে 4 নম্বর স্টুডেন্ট এলো, তার তখন আমার স্যালারি কিন্তু বাড়তিছে, আর সাথে সাথে ওরা কিন্তু সবাই 5 নম্বরের স্টুডেন্ট এলো, 5 হলো, এটা 6 নম্বর স্টুডেন্ট এলো, 6 হয়ে গেল এটা। তো আমার স্যালারি বাড়তিছে, মানে আমি বেতন সবার কাছ থেকে নিচ্ছি, তো বেতন বাড়ছে, কিন্তু সবাই তো একই জায়গাতে আছে। দেখো 3 নম্বর ইলেকট্রন এখানে ছিল, তারপর 4 নম্বর ইলেকট্রন এলো, 5 নম্বর ইলেকট্রন এলো, 6 নম্বর ইলেকট্রন এলো। তো সবাইকে আমাকে মোটামুটি একই অ্যামাউন্টের গাইডেন্স দিতে হচ্ছে, বা বলতে পারো যে সবাই একই দূরত্ব যেহেতু আছে, সবাই একই রকম ভাবেই গাইডেন্স পাচ্ছে, কেউ কমও পাচ্ছে না কেউ বেশি পাচ্ছে না। তার মানে প্রত্যেকটা ইলেকট্রনই কিন্তু সমান সমান পরিমাণ গাইডেন্স পাবে, কেউ কম বেশি পাবে না। যেটা আমরা উল্টো দেখছি। এখন আমরা কি দেখছিলাম, যখন উপর থেকে নিচে নামছিলাম তখন দেখছিলাম কি, যখনই সেল অ্যাডিশন হচ্ছে তখন ইলেকট্রন যোগ হলো, ইলেকট্রন অ্যাড হলো, তখন আমরা কি দেখলাম যে সিল্ডিংটা বাড়ছে এবং জেড এফেক্টিভ কমছে। কিন্তু এক্ষেত্রে আমি যখন লেফট থেকে রাইটে যাব, লেফট থেকে যখন রাইটে যাব, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো,
এই দুটো জায়গা বুঝলে সব শেষ, বোঝা শেষ। লেফট থেকে যখন আমি রাইটে যাচ্ছি, প্রথম আমার কি হচ্ছে, বোরনের ক্ষেত্রে 3 নম্বর আমার কাছে 3 নম্বর ইলেকট্রন এসছে, মানে কি লিথিয়াম। 4 নম্বর ইলেকট্রন এসছে মানে কি, 4 হচ্ছে কার কোয়ান্টাম নাম্বার, বেরিলিয়াম। 5 নম্বর হচ্ছে বোরন, 6 নম্বর হচ্ছে কার্বন। 7 নম্বর ইলেকট্রন, 7 নম্বর স্টুডেন্ট মানে কি নাইট্রোজেন। 8 নম্বর স্টুডেন্ট মানে কি অক্সিজেন। 9 নম্বর স্টুডেন্ট মানে ফ্লোরিন। 10 নম্বর মানে হচ্ছে নিয়ন। তো সবাই দেখো টু পির মধ্যে ঢুকছে, সবাই 2s2p-তে, মানে সেকেন্ড সেলেই সবাই আছে। তো যখন আমি লেফটে লিথিয়াম থেকে শুরু করে বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, আমি যখনই লেফট থেকে রাইটে যাচ্ছি সবাই 2s আর 2p-তে যেত। প্রথমে 2s ভর্তি হয়ে গেল, 2s ভরে গেল, তারপর 2p-তে, সবাই 2p-তে, একটা একটা করে ইলেকট্রন সবাই 2p-তে ঢুকেছে। তার মানে কি, সবাইকে আমি সেম গাইডেন্স দিচ্ছি, কিন্তু সবাই আমাকে যদি টাকা দিচ্ছে, আমার স্যালারি কিন্তু বাড়ছে। তাহলে কি আমি হ্যাপিলি আরো বেশি, মানে যে গাইডেন্সটা দিচ্ছি আমি ভালো করে বেশি গাইডেন্স দেবো। ধরো প্রথমে লিথিয়ামে খেয়েছে 3 জন স্টুডেন্ট, আমি ধরো 3,000 টাকা করে মাসে পাচ্ছি, প্রত্যেকে 1,000 টাকা করে নিচ্ছি। তো আমি যতটা আনন্দের সাথে পড়াচ্ছিলাম, এবার যখন 4 নম্বর বেরিলিয়াম এলো, বেরিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে একই এফোর্ট দিচ্ছে, যে কারণ সেম জায়গা, মানে দূরত্ব বেশি নয়, কাছাকাছি আছে, তো আমাকে একটু করে বকে দিলেই হলো, সবাইকে বেশি বকতে হচ্ছে না, কাছাকাছি আছে, বেশি চেঁচাতে হচ্ছে না। কিন্তু আমি টাকা বেশি পাচ্ছি, 4,000 হয়ে গেছে। তারপর কি এলো, বোরন এলো, বোরন এলে আমার টাকা 5,000 হয়ে যাচ্ছে, কার্বনের 6,000 হয়ে যাচ্ছে, নাইট্রোজেনের 7,000 হয়ে যাচ্ছে, তারপর অক্সিজেন 8,000, ফ্লোরিন 9,000, নিয়ন 10,000। মানে ভাবো, নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ বাড়তিছে, কিন্তু স্লিডিং বাড়ছে না। তার জন্য কি হবে, স্লিডিং বাড়ছে না কেন, কারণ সমান দূরত্বে আছে, কেউ কাউকে আগে বা পিছিয়ে করতে পারছে না, সবাই সমান দূরত্বে আছে। তার জন্য এখানে স্লিডিং ভেরি পোর। এই জন্য লিখেছিলাম সেম সেলে যদি ইলেকট্রন ঢোকে তাহলে স্লিডিং পোর। কিন্তু ভাবার চেষ্টা করো, সে মাস্টার বেতন পেয়েছে, মাস্টার কতটা তাহলে খুশি হয়েছে বলতো, মাস্টার কিন্তু বেশি আকর্ষণ করবে, বেশি গাইড করবে, মানে সে আরো খুশি, তো আমার এত স্যালারি হচ্ছে তো আমি খুশি হবো, তো মাস্টার কি করে বেশি করে চলছে। সিডিং পোর মানে কি, সিডিং পোর। তাহলে জেড এফেক্টিভ কি, কে ম্যাথামেটিক্স কি বলছে, জেড, জেড বলে তো ক্রমশ বাড়তেছে, জেড ইনক্রিজ করছে, কারণ কি একই সেলে ইলেকট্রন ঢোকার সাথে সাথে তার নিউক্লিয়াসের পোরন ঢুকছে একটা করে একটা করে, একটা একটা করে ইলেকট্রন যদি, মানে কার্বনে 2টো ইলেকট্রন বাড়লে, মানে বোরন থেকে যখন কার্বনে যাচ্ছ, একটা ইলেকট্রন যখন কার্বনে বাড়ছে, একটা প্রোটনও কিন্তু নিউক্লিয়াসে বাড়ছে, তাহলে জেড তো বাড়তেছে, কিন্তু সিগমা কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়নি, সিগমা অলমোস্ট চেঞ্জ হয়নি, বা সিগমার ভ্যালু একই আছে, মানে সিলিং পর মানে সিগমা আর বাড়েনি, সিগমার ক্ষেত্রে বাড়েনি। তাহলে সিগমা ভ্যালু যদি একই ফিক্স থাকে, তাহলে জেড এফেক্টিভ কি হবে, বাড়বে, জেড এফেক্টিভ বাড়বে। তাহলে আমি যখনই লেফট থেকে রাইটে যাব, লেফট থেকে তুমি যখনই রাইটে যাবে, স্লিডিং পোর হবে, জেড এফেক্টিভ বাড়বে। আর বুঝতেই পারছো, মাস্টার এত বেশি বেশি স্যালারি পাচ্ছে, এখন 10টা স্টুডেন্টের কাছ থেকে 10,000 করে মাসে পাচ্ছে, সে বেশি পড়াবে, বেশি পড়াবে মানে কি বেশি গাইড করবে, তাহলে এখানে অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাবে। তাহলে জেড এফেক্টিভ বাড়লে অ্যাট্রাকশন বাড়বে, সাইজ ছোট হবে, কারণ সবাইকে গাইড করে রাখবে, সবাই কাউকে মানে অ্যারেঞ্জ হতে হতে দেবে না, সবাইকে বলে পড়াশোনা করো ভালো করে, তাহলে সাইজ কমবে। তাহলে কয়েকটা আমরা জিনিস এখানে ক্লিয়ার করব, যে স্লিডিং সিল্ডিং যত কমবে, সিগমা ভ্যালু কমবে। ম্যাথমেটিক্স থেকে আমরা কি পাচ্ছি, জেড এফেক্টিভ সমান জেড মাইনাস সিগমা। তাহলে সিগমার ভ্যালু, সিডিং কমলে সিগমার ভ্যালু কমে যাবে অটোমেটিক, বা একই থাকলেও কোনো ব্যাপার নেই। তো লেফট থেকে আমি যখন রাইটে যাব, লেফট টু আমি রাইটে যখন মুভ করব, পিরিয়ডে লেফট থেকে যখন রাইটে মুভ করবো, তখন জেড এফেক্টিভ ইনক্রিজ হবে, আর সাইজ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড এফেক্টিভ। তো জেড এফেক্টিভ বাড়লে, আর সাইজ তো তুমি জানো অ্যাট্রাকশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অ্যাট্রাকশন বাড়বে। জেড এফেক্টিভ বাড়লে মানে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাড়লে সে অ্যাট্রাকশন বেশি করবে, অ্যাট্রাকশন করে ইলেকট্রনকে টেনে নেবে কাছে দিবে, নিজের দিকে কাছে টেনে নিলে সাইজ ছোট হয়ে যাবে। তাহলে জেড এফেক্টিভ যত তত বাড়াবে, সাইজ যত কম হবে, কম। তাহলে আরেকটু ভালো করে আমরা দেখে নেই ব্যাপারটা, যে এটা হচ্ছে লেফট,
পিরিয়ডের লেফট থেকে আমি যখন রাইটে যাচ্ছি, আর লেফট মানে এটা টপ থেকে যখন আমি ডাউন নামছি তখন কি হচ্ছে, তো আমরা দেখেছি যখন ডাউনে নামবো সাইজ বাড়বে, হু করে সাইজ বাড়বে, কারণ জেড এফেক্টিভ কমছে। কারণটা কি, জেড এফেক্ট কেন কমছে? শ্রেডিং বেশি হচ্ছে। আর যখন লেফট থেকে রাইটে যাব তখন সাইজ, এটা এই ছকটা মনে রাখবে, সাইজ কমবে কারণ জেড এফেক্টিভ বাড়বে, শ্রেডিং কমবে। পুরো জিনিসটা আমি প্র্যাকটিক্যালি ক্লাসরুমের মাধ্যমে বোঝালাম। এই ঘটনাটা ভালো করে মাথায় রাখবে। লেফট থেকে রাইটে গেলে আমার সাইজ কমবে, টপ থেকে ডাউনে গেলে সাইজ বাড়বে। বুঝতে পারলে? তো আর একটা সহজে আমি ট্রিক্স দেখাচ্ছি কিভাবে মনে রাখবে। সবসময় এরকম তীর চিহ্ন একটা মনে রাখবে। তুমি পিরিয়ডটাকে, পুরো পিরিয়ডিক টেবিলকে এইভাবে তীর চিহ্ন দিয়ে মনে রাখবে। এইরকম মনে করবে, এইটা হচ্ছে তীর চিহ্ন। আমি উপরে প্রথমে উপরে উঠবো, তারপরে লেফটে যাব। কি দেখতে পাচ্ছি? এই তীর চিহ্ন হাত যেদিকে সেদিকে সাইজ কম হবে, সাইজ কম হবে। তাহলে আমি উপরে উঠলেও সাইজ কম হবে, সাইজ কমবে, আর আমি ডান দিয়ে গেলেও সাইজ কমবে। এই তীর চিহ্ন, এটা মাথায় থাকলেই হবে। তো আমরা শিখলাম কি জিনিস, স্লিটিং কি, পেনিট্রেশনটা আমরা শিখালাম না, আমরা শুধু স্লিটিংটা শিখলাম। যে স্লিটিং কি করে না, ইনার ইলেকট্রন গুলো আউটার অরবিটালকে ঢেকে দেয়, আবরণের মাধ্যমে ঢেকে দেয়, যে তোকে দেখতে দেবো না, এরকম ব্যাপার। এবং স্লিটিং যত, আমরা যখন লেফট থেকে রাইটে যাব তখন স্লিটিং অলমোস্ট কমে যায়, কিন্তু ফোটন ভিতরে ঢুকতে থাকে নিউক্লিয়াসের মধ্যে, তার জন্য জেড এফেক্টিভ বাড়ে। লেফট থেকে যখন আমি রাইটে যাব, আমরা যখনই কার্বন থেকে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন যাব, তখনই সাইজ কমতে থাকবে। কার্বনের সাইজ সব থেকে বেশি হবে, সাইজ কমবে। কার্বনের সাইজ সব থেকে বেশি হবে, সাইজ এদিকে কমবে, সাইজ কমবে। কারণ কি, জেড এফেক্টিভ বেশি, জেড এফেক্টিভ হাই, এইটা মাথায় রাখবে। জেড এফেক্টিভ বেশি হওয়ার জন্য, আকর্ষণ বেশি, তার জন্য সাইজ কমে যাবে। আর যখনই আমি নিচে নামবো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সরি পটাশিয়াম, রুবিডিয়াম, যখনই আমি উপর থেকে নিচে যাব, সাইজ তো উপর থেকে, সাইজ তো উপরে কমতে থাকবে, নিচে দিকে বাড়বে, সাইজ বাড়বে। কারণ কি, জেড এফেক্টিভ কমবে, জেড এফেক্টিভ কমছে। তাহলে আমরা শেষ, আমাদের পিরিয়ডিক টেবিল পুরোপুরি বোঝা শেষ। এইটুকুই বোঝা আছে পিরিয়ডিক টেবিল। এরপরে আমরা আয়নেশন এনার্জি, ইলেকট্রন গেইন, এনথালপি, ইলেকট্রোনেগেটিভিটি সব এই কনসেপ্টে শেখাবো। জেড এফেক্টিভ কি হচ্ছে, লেফট থেকে রাইটে গেলে জেড এফেক্টিভ বাড়ছে, ওপর থেকে নিচে নামলে জেড এফেক্টিভ কমছে। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। লেফট থেকে রাইটে যাও, জেড এফেক্টিভ বাড়বে, উপর থেকে নিচে নামো, জেড এফেক্টিভ কমবে। জেড এফেক্টিভ বাড়া মানে অ্যাট্রাকশন বাড়া, জেড এফেক্টিভ কমা মানে অ্যাট্রাকশন কমা। এই বেসিসে আমরা ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন আয়নেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন গেইন এনথালপি, বাকি যা পিরিয়ডিক প্রপার্টি আছে সব শিখে ফেলবো। আর এই দুটো লাইন বা আজকের এই ক্লাসের উপরে বিশেষ করে পুরো আমরা কেমিস্ট্রি সাজাবো। আমরা অলরেডি আগের চ্যাপ্টারে ইলেকট্রনিক কনফিগারেশন এবং কীভাবে অ্যাটমকে রিপ্রেজেন্ট করতে হয়, ইলেকট্রনিক কনফিগারেশন শিখে গেছি, অ্যাটমকে চিনতে শিখে গেছি। আর এই চ্যাপ্টারে আমরা শিখে গেলাম অ্যাটমের প্রপার্টিস কীভাবে কন্ট্রোল হয়, শুধুমাত্র জেড এফেক্টিভ পুরো খেয়াল, জেড এফেক্টিভ, এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ কতটা এক্সপিরিয়েন্স করছে, এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ এইটুকু শিখে নিয়েছি। এবারে আমরা পুরো রিঅ্যাক্টিভিটি শিখে ফেলবো, যে কোন অ্যাটম কীভাবে রিঅ্যাক্ট করে, কার আয়নেশন এনথালপি বেশি, কে অক্সিডাইজ করবে, কে রিডাকশন করবে, সব শিখে যাব। আমাদের কেমিস্ট্রির, পুরো কেমিস্ট্রির বলতে গেলে এই দুটো চ্যাপ্টার, যে অ্যাটমিক স্ট্রাকচার আর আমরা পিরিয়ডিক টেবিল শিখে ফেলেছি, মেন শেখার জায়গাটার, কেমিস্ট্রির মেন শেখার জায়গাটা সেটা 30% শেষ, মানে শেখার এইখানে শেষ। এবারে আমরা অর্গানিক রিঅ্যাকশন একটু শিখতে হবে, সেটা একটু আলাদা জিনিস, কিন্তু আমরা অলমোস্ট কেমিস্ট্রি সব জায়গাটা শিখে ফেলেছি। তো এই দুটো ক্লাস ভালো করে দেখবে, আর পিরিয়ডিক প্রপার্টিসগুলো ভালো করে বুঝবে। এই দুটো একটাই জিনিস, জেড এফেক্টিভ, জেড এফেক্টিভ কোন দিকে কমছে, কোন দিকে বাড়ছে, এইটুকু মাথায় রাখলে পুরো কেমিস্ট্রি শেষ। তো আমরা পরের দিন আয়নেশন এনার্জি শুরু করব, না আমরা পরের দিন রেডিয়াস,
অ্যাটমিক সাইজ, তার আয়নিক রেডিয়াস, অ্যাটমিক সাইজ আর আয়নিক রেডিয়াস এই দুটো শেষ করবো, তারপরে আয়নিক এনার্জিতে যাবো। তোমার দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই।